নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের দেশের পুরো অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রাখে, আর তা হলো মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯। সহজ কথায়, দেশের টাকা যেন কোনোভাবে ভুল বা বেআইনি হাতে না যায়, তার জন্য তৈরি করা একটা দারুণ শক্তিশালী আইনি বর্ম। চলেন এই জটিল আইনি গ্যারাকলকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক। তো শুরুতেই বলে রাখা ভালো, এই যে নিয়মকানুনগুলোর কথা আমরা আজ জানব, এগুলো কিন্তু হাওয়ায় ভাসিয়ে দেয়া কোনো কথা নয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ২০১৯ সালের ১৩ই ফেব্রুয়ারি একদম অফিসিয়াল গেজেট আকারে এগুলো প্রকাশ করা হয়। মানে বুঝতেই পারছেন, অবৈধ টাকার লেনদেন কিভাবে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলা যায় তার একটা নিরেট গাইডলাইন আছে এখানে। আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত ৫টা ধাপে এগোব। প্রথমে জানব কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, এরপর দেখব সর্বোচ্চ কমিটিগুলোর কাজ, তারপর গ্রাহক পরিচিতি বা সিডিডি, এরপর রিপোর্ট প্রদানকারী সংস্থা ও এনজিওর দায়িত্ব, এবং সবশেষে জানব বিএফআইইউ এর অভাবনীয় ক্ষমতার কথা। ১ নম্বর ধাপ, গুরুত্বপূর্ণ সংজ্ঞা। চলুন আইনের ভাষাগুলো আগে একটু ডিকোড করে নিই। প্রথমেই আসে শেল ব্যাংক বা খোলস সর্বস্ব ব্যাংকের কথা। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু আইন খুব স্পষ্টভাবে এদের আলাদা করেছে। ধরুন, এমন একটা ব্যাংক যার কোনো ইট কাঠ পাথরের অফিস নেই, কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই, হয়তো শুধু কাগজে কলমে বা কারো ব্রিফকেসের লাইসেন্সটা ঘুরে বেড়াচ্ছে। এগুলো কিন্তু মানি লন্ডারিংয়ের জন্য একেবারে পারফেক্ট একটা ফাঁদ। এরপরই আসে সন্দেহজনক লেনদেন বা সাসপিশিয়াস ট্রানজ্যাকশনের বিষয়টা। এখানে বলে রাখা ভালো, আইনের জাল কিন্তু অনেক বড়। শুধু টাকার অঙ্ক বিশাল হলেই যে সেটা সন্দেহজনক তা কিন্তু নয়। নির্দেশিকা অনুযায়ী যে কোনো অস্বাভাবিক আচরণ বা লেনদেনের প্যাটার্নকেই সন্দেহজনক হিসেবে ধরা যেতে পারে। আর এই পর্বের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো প্রকৃত সুবিধাভোগী বা বেনিফিশিয়াল ওনার চিহ্নিত করা। ব্যাপারটা অনেকটা এরকম, হয়তো একটা কোম্পানির নামে অ্যাকাউন্ট খোলা আছে, কিন্তু পর্দার আড়ালে বসে অন্য একজন আসলে কলকাঠি নাড়ছেন। এই আইনের মূল লক্ষ্যই হল ওই আসল মাস্টারমাইন্ডকে খুঁজে বের করা। ২ নম্বর ধাপ, সর্বোচ্চ কমিটিসমূহ। এবার দেখব জাতীয় পর্যায়ে কৌশলগুলো কিভাবে নির্ধারিত হয়। একদম টপ লেভেলে আছে জাতীয় সমন্বয় কমিটি। মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে এই কমিটি মূলত আমাদের আর্থিক প্রতিরক্ষার মূল সেনাপতি হিসেবে কাজ করে। দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা এখানে আছেন। জাতীয় নীতি তৈরি করা আর সংস্থাগুলোর কাজের মূল্যায়ন করা, এই দুটোই তাদের মূল কাজ। আর হ্যাঁ, বছরে অন্তত ৩ বার তাদের বসতেই হয়। এবার এই জাতীয় এজেন্ডাকে মাঠে নামানোর কাজটা কে করে? ঠিক ধরেছেন, ওয়ার্কিং কমিটি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের নেতৃত্বে এই কমিটি মূলত ড্রাফটিং বা খসড়া তৈরি কাজটা সামলায়। সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান প্রদান ঠিকঠাক হচ্ছে কিনা বা পলিসিগুলো আসলেই কাজ করছে কিনা সেটা খুব কড়া নজরে রাখে এই কমিটি। এদেরও কিন্তু বছরে অন্তত ৩ বার মিটিং করতে হয়। ৩ নম্বর ধাপ, গ্রাহক পরিচিতি বা সিডিডি। বলা যায় এটাই আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা প্রথম সারির প্রতিরক্ষা। কাস্টমার ডিউ ডিলিজেন্স বা গ্রাহকের সঠিক পরিচিতি জানার ব্যাপারটা আসলে কতটা জরুরি তা এই ধাপগুলো দেখলেই বুঝবেন। সম্পর্ক স্থাপনের শুরুতেই গ্রাহককে চেনা, নির্ভরযোগ্য ডকুমেন্টস দিয়ে তার পরিচয় যাচাই করা আর আসল বেনিফিশিয়াল ওনারকে খুঁজে বের করা, এগুলো মাস্ট। উদ্দেশ্য একদম পরিষ্কার, বেনামে বা ভুয়া কোনো অস্তিত্ব দিয়ে যেন ব্যাংকিং সিস্টেমে কেউ ঢুকতে না পারে। মজার ব্যাপার হলো, এই বিধিমালার পুরো সিস্টেমটাই কিন্তু ডাইনামিক বা ঝুঁকিভিত্তিক। মানে হলো, সবার জন্য এক নিয়ম নয়। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলো যাদের উচ্চ ঝুঁকিপূর্ণ মনে করে, তাদের ক্ষেত্রে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও বাড়তি সতর্কতা বা এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স নিতে হয়। সোজা কথায়, রিস্ক বেশি তো কড়াকড়িও বেশি। ৪ নম্বর ধাপ, রিপোর্ট প্রদানকারী সংস্থা ও এনজিওগুলোর ভূমিকা এবং তাদের দায়িত্ব। আচ্ছা, মানি লন্ডারিং ঠেকানোর দায়িত্ব কি শুধু ব্যাংকের? একেবারেই না। ধরুন, জুয়েলারি বা দামি পাথর ব্যবসায়ীরা, তাদের ক্ষেত্রে ১০ লক্ষ টাকার এই ফিগারটা একটা বড় গেম চেঞ্জার। কোনো গ্রাহক যদি নগদ ১০ লক্ষ বা তার বেশি টাকার লেনদেন করেন, তবে তাকে সম্পূর্ণ সিডিডি বা গ্রাহক পরিচিতির প্রসেস পার হতেই হবে। এখানে কোনো ছাড় নেই। আর যারা এনজিও বা সমবায় সমিতি চালাচ্ছেন, তাদের জন্য নিয়মকানুন বেশ কড়া। তহবিলের ব্যবহার ঠিকমতো হচ্ছে কিনা তার নিখুঁত অডিট করা বাধ্যতামূলক।
সবচেয়ে সেন্সিটিভ পয়েন্ট হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট কিছু রেজলিউশনের তালিকায় থাকা ব্যক্তিদের কাছ থেকে কোনোভাবেই ফান্ড নেওয়া যাবে না। বিদেশি অনুদানের ক্ষেত্রেও আগে ছাড়পত্র নেওয়াটা মাস্ট। কোনোভাবেই যেন টেররিস্ট ফাইন্যান্সিং না হয় সেটা নিশ্চিত করতে এত সব ব্যবস্থা। এবার এই 5 সংখ্যাটা একটু মাথায় গেঁথে নিন। এর মানে হলো কোনো গ্রাহক যদি তার অ্যাকাউন্ট বন্ধ করে দেন, তবু রিপোর্ট প্রদানকারী সংস্থাকে ওই গ্রাহকের সমস্ত তথ্য এবং লেনদেনের রেকর্ড কমপক্ষে 5 বছর পর্যন্ত সযত্নে সংরক্ষণ করতে হবে। মানে অপরাধ করে সাথে সাথে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এখন একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন করি। ধরুন ফ্রন্টলাইনে কাজ করা কোনো কর্মী হঠাৎ এমন একটা লেনদেন দেখলেন যেটা তার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে। তখন তার ঠিক কী করা উচিত? গেজেটে কিন্তু এটারও একদম কাট-টু-কাট সলিউশন দেওয়া আছে। নিয়ম হল বিন্দুমাত্র সময় নষ্ট না করে সাথে সাথে বিএফআইইউ এর কাছে একটা সাসপিশিয়াস ট্রানজ্যাকশন রিপোর্ট বা এসটিআর সাবমিট করতে হবে। কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে। কোনোভাবেই গ্রাহককে বুঝতে দেওয়া যাবে না যে তার বিরুদ্ধে রিপোর্ট হচ্ছে। এই যে গ্রাহককে সতর্ক করে দেওয়া, একেই বলে টিপিং অফ। এটা থেকে 100 হাত দূরে থাকতে হবে, কারণ এটা কিন্তু মারাত্মক একটা আইনি অপরাধ। 5 নম্বর ধাপ, বিএফআইইউ এর ক্ষমতা। চলুন দেখি আইন প্রয়োগের ক্ষেত্রে তারা ঠিক কতটা শক্তিশালী। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ হল একটা পুরোপুরি স্বাধীন সত্তা। এখানে বাইরের কোনো প্রভাব খাটানোর সুযোগ নেই। এর প্রধান কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদার হয়ে থাকেন। এমনকি এটি কেপিআই বা কি পয়েন্ট ইনস্টলেশনের মর্যাদাও ভোগ করে। আর সবচেয়ে বড় কথা হল মানি লন্ডারিং প্রতিরোধের স্বার্থে তারা দেশের যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যে কোনো আর্থিক তথ্য একদম সরাসরি তলব করতে পারে। এই 30 সংখ্যাটাও কিন্তু খুব পাওয়ারফুল। বিএফআইইউ যদি একবার টের পায় যে কোনো একটা অ্যাকাউন্টে ঘাপলা আছে, তারা সাথে সাথে যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট সরাসরি 30 দিনের জন্য পুরোপুরি ফ্রিজ বা স্থগিত করে দেওয়ার নির্দেশ দিতে পারে। আর এই আইনটার আসলে কতটা ধার সেটা এই বিষয়টা দেখলেই বুঝবেন। ওই যে 30 দিনের স্থগিতাদেশ, বিএফআইইউ চাইলে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে সেটা একাধিক ক্রমে মানে পরপর 7 বার পর্যন্ত বাড়াতে পারে। একটু হিসাব করে দেখুন, সন্দেহভাজন কোনো লেনদেন বা অ্যাকাউন্ট মাসের পর মাস মানে টানা 7 মাস পর্যন্ত তারা আটকে রাখতে পারে। এটা একটা বিশাল ক্ষমতা। তো এই পুরো জটিল আইনি ইকোসিস্টেমটার দিকে একটু তাকাই আমরা। এই যে প্রতিদিনের ছোট ছোট কমপ্লায়েন্স, এই যে ডকুমেন্টস চেক করা বা রেকর্ড রাখা, এগুলোকে হয়তো রুটিন ওয়ার্ক মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে কি এই প্রতিটি পদক্ষেপ হলো আমাদের দেশের অর্থনীতির জন্য এক একটা শক্তিশালী বর্ম। এগুলোই দুর্নীতি আর সন্ত্রাসের হাত থেকে আমাদের পুরো আর্থিক ব্যবস্থাকে বাঁচিয়ে রাখছে। সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। এই যে পুরো সিস্টেমটা আমরা দেখলাম, আপনাদের কি মনে হয় এর সবচেয়ে শক্তিশালী এবং ইফেক্টিভ দিক আসলে কোনটা? একটু ভেবে দেখবেন।